আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লব দমনে শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচার কাজে বাধা দেয় আদালত অবমাননার আবেদন। গণহত্যার বিচারের পরই সরকার নির্ধারিত সময় নির্বাচনে রাজি এনসিপি। যারা ফ্যাসিস্ট দলটির পুনর্বাসন চায় ভোটের আগে তাদেরও শাস্তি দাবি গণসংহতি আন্দোলনের। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। কাল নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়ার অঙ্গীকার। এবং কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে মোদির সবুজ সংকেত। মোকাবেলার ঘোষণা পাকিস্তানের। 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফরেনসিক পরীক্ষায় 227 জনকে হত্যার হুমকি দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ফরেনসিক রিপোর্ট দাখিলের পর শেখ হাসিনা সহ দুজনকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতির রিপোর্ট। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে গত বছরের 28 অক্টোবর ফোনালাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই অডিও ফরেনসিক বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এই কণ্ঠটি শেখ হাসিনা ও শাকিল আলমেরই। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতো না আপনি, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। বুধবার এই অডিওর ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। জুলাই গণহত্যার তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আদালত আমাদেরকে এটা শুনেছেন। শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিন মানবতা বিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় আবেদন মঞ্জুর না করলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হলে সে ষড়যন্ত্র করত, কিভাবে ড্রোন ক্যামেরা দিয়ে কারা কারা আন্দোলনে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা যায়, কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায়, সেই কাজের সাথে সে যুক্ত ছিল। এর বাইরে অন্য মামলায় গ্রেফতার পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে আশুলিয়ার মামলায় গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত গণহত্যার বিচারের পর সরকারের দেওয়া নির্ধারিত সময় নির্বাচন নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় নির্বাচনের আগে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাষ্ট্র সংস্কারই বর্তমানে জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা। এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণসংহতি আন্দোলন বৈঠকে বসে। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলা মোটরের এনসিপির কার্যালয়ে। দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের দেওয়ার সময়ে নির্বাচনে একমত এনসিপি ও গণসংহতি আন্দোলন। তবে নির্বাচনের আগে জুলাই আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী সংস্কার আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। কেবল সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। যারা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসন করতে চায় তাদের বিচারের আওতায় আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত চাইনি। আমরা আওয়ামী লীগের দল হিসেবে তাকেও বিচারের আওতায়। দ্বিপাক্ষিক বৈঠকে মৌলিক কাঠামোগত সংস্কার নিয়ে দুদল একমত হলেও যেসব বিষয়ে দ্বিমত রয়েছে তা সমাধানে পরবর্তী সময়ে আবারও আলোচনা করা হবে বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। হিংসা হানাহানি বন্ধ করে বিভেদ মুক্ত সমাজ করতে মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, তাই মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এদিকে মহান মে দিবস উপলক্ষে কাল রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। দলটির আশা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে লাখো মানুষ যোগ দেবে সমাবেশে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নিজ জেলা ঠাকুরগাঁয়ের মন্দিরপাড়া সেন্ট মাদার তেরেসা স্কুলে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মানুষের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, তবে দুর্ভাগ্যজনকভাবে ৫৪ বছরেও তা সম্ভব হয়নি। মির্জা ফখরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা আবারও সেই সুযোগ তৈরি করে দিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার। সমস্যাকে দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে মহান মে দিবসে নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের সিনিয়র নেতারা জানান, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের বঞ্চনা, ন্যায্য অধিকারের কথা উঠে আসবে সমাবেশে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১০ বছরে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি, নানাভাবে নির্যাতন, শোষণের শিকার হয়েছেন শ্রমজীবী মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেয়া আত্মঘাতী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা উল্লেখ করে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে পুরোপুরি প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ পর্যবেক্ষণ শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় আধুনিক বিমান বাহিনী ও নিরাপদ শক্তিশালী দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা।
বাংলার আকাশে কল্পিত শত্রুপক্ষ। শত্রু মোকাবেলায় এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর একদল চৌকস সদস্য। শত্রুকে পরাস্ত করতে এগিয়ে এলো হেলিকপ্টার। একে একে নেমে এলো বাংলার দামাল ছেলেরা। শত্রুমুক্ত করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এক পর্যায়ে এগিয়ে আসে পরিবহন বিমান। আকাশ নিরাপদ রাখতে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান। রং ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। এটি বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া আকাশ বিজয়ের একটি ছায়াযুদ্ধ, যেখানে অংশ নেয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী দুভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাও আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা হবে বলে জানান অধ্যাপক ইউনূস। সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বক্তব্যে নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের সামরিক হামলার সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের হামলার পরিকল্পনা আছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে পাকিস্তান। তবে সম্ভাব্য সংঘাত বন্ধে দুদেশের সরকারের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 1947 সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। পেহেলগামে হামলার পর নতুন করে উত্তেজনার পারদ চড়েছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। পাল্টাপাল্টি কূটনৈতিক আক্রমণ ও পদক্ষেপের পর সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। গেল 5 দিন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এমন পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভারতের সামরিক হামলার আশঙ্কা করছে পাকিস্তানও। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা আছে ভারতের। মিলিটারি অ্যাকশন এগেইনস্ট পাকিস্তান in the next 24 to 36 hours. পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান আগে আক্রমণ করবে না, তবে আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে দিল্লিকে। ব্লেম গেম which must come to a grinding halt and now.
এদিকে খোদ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধেই সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান আর্মি। পেহেলগামের ঘটনায় কোনোভাবেই পাকিস্তানের কেউ জড়িত নয় বলে দাবি করেন পাক সেনাবাহিনীর এই মুখপাত্র। ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল সামরিক বাহিনী নয়, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে তারা সন্ত্রাসীদের বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ সরবরাহ করছে। পারমাণবিক শক্তির দেশ দুটির যুদ্ধ পরিস্থিতির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। উত্তেজনা কমিয়ে দুদেশকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশকে যে কোনো মূল্যে সংঘাত এড়াতে বলেছেন। এদিকে ভয় আতঙ্কের মধ্যেও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কোনো বাদ মানছে না ভ্রমণ পিপাসুদের। রাজধানী শ্রীনগরে বড় বড় রিসোর্টগুলো বন্ধ, তবুও প্রকৃতির প্রেমে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে 4.5 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে, যা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন জানান, প্রয়োজনে ভারতে গিয়ে আদানি গ্রুপের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন অনুসন্ধান কর্মকর্তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। ঝাড়খণ্ড के गोड्डा जिले में स्थापित বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি গ্রুপ, যেখানে উৎপাদিত 1600 মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। জানিয়ে আছে অনেক বিতর্ক। 2017 সালে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করে শেখ হাসিনার সরকার, যেখানে 25 বছর তাদের কাছ থেকে বিদ্যুৎ নেয়ার শর্ত রয়েছে। এই সময় ক্যাপাসিটি চার্জ দিতে হবে $1100 কোটি। 2023 সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নেওয়া হচ্ছে গড়ে 13 টাকা, যা ভারতের অন্যান্য বেসরকারি উৎপাদকের চেয়ে 27% বেশি। বাংলাদেশে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট 8 টাকা 77 পয়সা। শুধু বিতর্কিত চুক্তি নয়, আদানি গ্রুপের বিরুদ্ধে 4.5 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে, যার অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4.5 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান কর্মকর্তারা চাইলে ভারতেও যেতে পারবেন বলে জানান তিনি। এই বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। এদিকে অবৈধ সম্পদের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কর অব্যাহতি নেওয়ার মানসিকতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের 45তম পরামর্শ কমিটির সভায় তিনি বলেন, IMF, বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নেও সহায়তা চাওয়া হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আগের সরকার লুটপাটের জন্যই খরচ বাড়িয়ে বাজেট প্রণয়ন করত। শারফুল আলমের রিপোর্ট। অর্থনৈতিক সংকটের মধ্যেই আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের 45তম পরামর্শ কমিটির বৈঠকে অংশ নেন ব্যবসায়ী প্রতিনিধি ও নীতি নির্ধারকরা। করমুক্ত আয়সীমা বাড়ানো, হয়রানিমুক্ত পরিবেশে কর আহরণ ও নিরবিচ্ছিন্ন জ্বালানির দাবি জানান ব্যবসায়ীরা। সুদের হার কমানো সহ ব্যবসা বাণিজ্য প্রসারে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। ভ্যাটের কিছু ওই যে 6.5, 6.3 আরো কোন কিছু ফর্ম দেওয়া আছে, যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়। না রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে, এনবিআর এর কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। কর্পোরেট ট্যাক্স কিন্তু আমরা অনেক কমিয়েছি, 50% পর্যন্ত ছিল কর্পোরেট ট্যাক্স, সেটা
এটাকে কমাতে 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 এখন কিন্তু 22.5% এসে কর্পোরেট ট্যাক্স শিখছে। সুতরাং রেট প্রকৃতপক্ষে আর কমানো সম্ভব না। আমরা এবারের বাজেটে যে জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, সাধারণ মানুষকে স্বস্তি দিবে এবারের বাজেট। কিছু ভুল ত্রুটি থাকলেও বাজেট নিয়ে সরকারের কোনো এজেন্ডা নেই বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারি খরচ বাড়ানোর জন্যই আগে সরকার বাজেট প্রণয়ন করত। কর ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কথা বলেন এনবিআর এর চেয়ারম্যান। ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে মানে ব্যয় করাটা একটা মানে একটা ঈদ পালন করা আর কি, মানে এমন ভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি that I work for. It is unreasonable. We want real development, real sector development, আর মানুষের জীবন জীবিকার জন্য একটা ইমপ্রুভ করে। কারণ আমাদের কিন্তু আর কোনো এজেন্ডা নাই। আর আপনি যদি সহযোগিতা করেন এটা ভালো। গালমন্দ অনেক খাচ্ছি, সেটা আমরা মাইন্ড করি না। কাজ করতে হলে আপনার কিছুটা ভুল ত্রুটি থাকবে। এলডিসি পরবর্তী শুল্ক নির্ভরতা কমিয়ে ব্যক্তি কর ও ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেন নীতি নির্ধারকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সন্ধ্যা 5:50 আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ এবং নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই জামিন স্থগিত থাকবে। এর আগে মঙ্গলবার দুপুরে বিচারপতি আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন। একই সাথে জামিন সংক্রান্ত রুল যথাযথ বলে ঘোষণা করা হয়। পরে বিকেলে চেম্বার জজ আদালতে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরার 3 বছরের সাজা বাতিল করেছে আপিল বিভাগ। তাদের করা আপিল মঞ্জুর করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 2007 সালে আমানুল্লাহ আমানকে 13 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। একই মামলায় তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ মামলায় খালাস পাওয়ায় ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আমানুল্লাহ আমানের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রায় দিয়েছে, সে রায় আমানুল্লাহ আমানকে সাজা দেওয়া হয়েছে, সে সাজা বাতিল করেছে। তার স্ত্রীর সাজা সে বাতিল করেছে এবং নির্দোষ প্রমাণিত হয়েছে। আজকে রায়ের ফলে আমানুল্লাহ রাজনীতি আর কোনো রাজনীতি নির্বাচন করতে কোনো বার হলো না। গত বছরের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলার দুস্থদের মাঝে ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। 2024 সালের বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। অসংখ্য ঘর বাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেখানকার 300 পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ করে দেয়া হয়। এসব ঘরে নির্মাণ কাজ শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হলো আজ। ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে। পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারব।
নারী সংস্কার কমিশনের রিপোর্টের বাস্তবায়ন যে কোনো মূল্যে রুখে দেয়া হবে বলে জানিয়েছেন দেশের আলেম ওলামা ও ইসলামী রাজনৈতিক দলের নেতারা। কুরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রাজধানীতে আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, মহিলাদের ভোগের বস্তু বানাতে ও পারিবারিক বন্ধন ধ্বংস করতে নারী নীতি সংস্কারে বিতর্কিত প্রস্তাবনা দেয়া হয়েছে। অবিলম্বে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে এর কয়েকটি বিতর্কিত বিষয় নিয়ে বিরোধিতা শুরু করে ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। এই নারী সংস্কার কমিশন বাতিল করো, করতে হবে, বাতিল করো, করতে হবে। একই ইস্যুতে ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ রাজধানীর কাকরাইলে নারী বিষয়ক কমিশন ও ইসলামোফোবিয়া শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে। এতে বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই মেনে নেওয়া হবে না। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। এনসিপির অবস্থান ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে তারা হুঁশিয়ার করে বলেন, প্রস্তাবিত প্রতিবেদন বাতিল না হলে ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলবে। যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বর্তমান নারী কমিশন বাতিল করে সকল ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে কমিশন গঠন করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, নারী নীতি বিষয়ক সংস্কারে কোনো অপশক্তির ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আগামী জুনে সুইজারল্যান্ডে ILO এর সাথে বৈঠক শেষে এই সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। মে দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব তথ্য জানান। অন্তর্বর্তী সরকার শ্রমিক বান্ধব উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইনের সংশোধনীতে এর প্রতিফলন থাকবে। সব কাজ শেষ করে এবছরই আইনটি চূড়ান্ত হতে পারে। সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা যাতে কর্মক্ষেত্রে কোনোভাবে বঞ্চিত না হয় সেই বিষয়ে সচেতন থেকে কাজ করছে মন্ত্রণালয়। মহান মে দিবস উপলক্ষে কাল র্যালি, আলোচনা ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান থাকবে বলেও জানান শ্রম উপদেষ্টা। এই সরকার এবং শ্রম মন্ত্রণালয় আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যাতে শ্রমিকের উন্নতিটা হয়। এখন তো খালি তার ডেইলি তার বেতন নিয়ে বেতনের মধ্যে পড়ে আছে, এটার জন্য শেষই হচ্ছে না। 2টা-4টা হয়, আবার কিছু হয় না, নতুন নতুন প্রসঙ্গ আসে। সেই আমাদের স্লোগান হচ্ছে, শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। আমরা মালিকদের বিপক্ষে নই, আমরা শ্রমিকের বিপক্ষে নই। আমরা চাই বোথ উইল সিট টুগেদার এন্ড ডিসকাস তাদের ইস্যুগুলো। কারিগরি শিক্ষার্থীদের 6 দফা দাবি বাস্তবায়নে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ঝুলছে তালা। প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পেরে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। মনির হোসেন তুপুর রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এভাবেই কর্মস্থলে এসে ভোগান্তিতে পড়েন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিটি কক্ষে তালা লাগানো থাকায় খোলা আকাশের নিচে বাধ্য হয়ে অবস্থান করছেন তারা। অফিস অর্ডার মেনে চলতে হবে, তো এরই ধারাবাহিকতা হচ্ছে আমরা অফিসে এসে যে রাস্তা দাঁড়িয়ে আছে আর কি। কারিগরি ছাত্র আন্দোলন তালা বদ্ধ করে রাখছে, কারণ আমাদের প্রতিষ্ঠান প্রধান যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় সেই অপেক্ষায় আছি আর কি। এখন পর্যন্ত আমরা আমাদের অফিসিয়াল সিস্টেমে সিগনেচার প্লাস একাডেমিক কার্যকলাপ চালাতে পারিনি। শিক্ষার্থীরা যে দাবি করছে এটা তো হচ্ছে যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়া উচিত। মেনে নিয়ে
স্বাভাবিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো সচল করে দেওয়ার আহ্বান জানাচ্ছি আর কি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহেলা পারভিন। আমাদের মন্ত্রণালয় প্লাস অধিদপ্তর এটা নিয়ে কাজ করছে, ওনারা যা দিবে আমাদেরকে সেভাবে আমরা কাজ করতেছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ইনস্টিটিউটের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একই কর্মসূচি দেশের বেশিরভাগ পলিটেকনিক ইনস্টিটিউটে পালন করা হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএসটিআই এর মতো জিআই পণ্যের ক্ষেত্রে আলাদা লোগো ব্যবহারের কথা ভাবছে সরকার। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত বিশ্ব মেধা সম্পদ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের জিআই পণ্যের সুরক্ষা দিতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী জানান, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সঙ্গীতকে মূল ধারায় নিয়ে আসতে শিগগিরই মন্ত্রণালয় বড় উদ্যোগ নেবে। অনুষ্ঠানে জিআই পণ্যের সনদ তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের হাতে। আপনারা একটা বড় প্রজেক্টের ঘোষণা দেখবেন। এই প্রজেক্টটা বাংলাদেশের সব বিভাগে শিরার মধ্যে মিউজিক আছে। আমরা সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো, এবং এট দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়। সৃজনশীল মেধাগুলো বিকাশ লাভ করতে হলে তাদের কাজের সুরক্ষা ও ন্যায্য প্রতিদান নিশ্চিত করা জরুরি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। সৃজনশীল ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে আমাদের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা আমরা চেষ্টা করছি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রাম মহানগরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিকদের সংবেদনশীলতা সৃষ্টি ও রিসাইকেল প্রসারে কাজ করে যাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় 2022 সাল থেকে এ পর্যন্ত নগরে 41টি ওয়ার্ড থেকে 24,000 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছে তারা, যা মহানগরীর মোট বর্জ্যের 10 ভাগ মাত্র। এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার IUA চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শামিমা আক্তার, ইফসার সোশ্যাল ডেভেলপমেন্ট ডিরেক্টর নাসিম বানু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য 5 জনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে সংস্কারের কাজ চলছে। দ্রুতই দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসাইন চৌধুরী। আর বৈশ্বিক আর্থিক ব্যবস্থার পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশের কর্মক্ষম জনসংখ্যার ব্যবহার, পণ্যের বৈচিত্র্যকরণ ও আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে অর্থনীতির ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICC বাংলাদেশের গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট। তরিক ইসলামের রিপোর্ট। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICC আয়োজিত বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার এবং বাংলাদেশের প্রভাব নিয়ে রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আর্থিক খাত বিশেষজ্ঞরা। Central bank collect only data on post-import financing, not export financing. So ultimately we have that data, not the comprehensive data on NPL in trade finance. And how the way bank success and business people hardly they have position to negotiate with the bank. আলোচনায় ডেপুটি গভর্নর জানান, ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে চলছে সংস্কার কার্যক্রম। After the regime change, we have undertaken some reform activities, some transformational activities, but this is not enough for evaluating our activities.
এ সময় বৈশ্বিক আর্থিক খাতের পরিবর্তনকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে জানান আইসিসি চেয়ারম্যান। তুলে ধরেন সম্ভাবনার নানান দিক। Bangladesh economy to take on the opportunities that lie ahead, that I was speaking about, to diversify and to capture the potential that the current Trump administration is giving to many emerging markets in the world. বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সংস্কার এবং আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। Warning of a deepening crisis in the country's banking sector, citing long-standing structural weaknesses, rising non-performing loans and governance challenges. তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে শান্তি চুক্তি করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এবিসি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। রোমে পপের শেষকৃত্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে হঠাৎ বৈঠক করেন ট্রাম্প। এরপর এই বক্তব্যকে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য বেশ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পুতিন শান্তির পক্ষে আছেন বলেও জানান তিনি। তবে ট্রাম্প এই সাক্ষাৎকারে আরও বলেন পুতিন পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ চান, তবে তা আমেরিকার বর্তমান প্রশাসনের কারণে সম্ভব হচ্ছে না। এবারে পার্টেক্স খেলার খবর। মেহেদী হাসান মিরাজের ব্যাট বলের জাদুতে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 111 রানে অল আউট হয় সফরকারীরা। 5 উইকেট নেন মিরাজ। এর আগে তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 444 রান তোলে টাইগাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অল আউট হয় 227 রানে। রিপোর্ট করছেন SM আশরাফ। শেষ বিকেলের আলোয় স্পিন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তাই দেখালেন তাইজুল ইসলাম, নাইম হাসান আর মেহেদী হাসান মিরাজরা। জিম্বাবুয়ে যে 10 উইকেট হারিয়েছে তার 9টি স্পিনারদের। 217 রানে পিছিয়ে থাকা সফরকারীদের মনোবল মূলত ভেঙে যায় আগেই। সেই ভাঙা মনোবল ঘুরিয়ে দেওয়ার কাজটা শুরু করেন তাইজুল ইসলাম। প্রতিপক্ষের 8 রানে ফেরান ব্রায়ান বেনেট আর নিক উইলসকে। নাইম হাসানের স্পিন বুঝতে না পেরে দলের 22 সফরকারীরা হারায় শন উইলিয়ামসের উইকেট। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিজালে হাসপাস করতে থাকা জিম্বাবুয়ের ব্যাটাররা কোনো ভাষাই খুঁজে পাননি। ক্রেগ আরভিন আর ওয়েসলি মাধিবের আউট দলের 69-এ। তার টার্ন আর বাউন্সে দিশেহারা তাফাজোয়া সিগা আর ওয়েলিংটন মাসাকাজ্জ প্যাভিলিয়নের পথ ধরেন। 38তম ওভারে 93 রান তুলতে জিম্বাবুয়ে হারায় 7 উইকেট। এরপর বেন কারেনকে তুলে নিয়ে টেস্টে 13 বারের মতো 5 উইকেট নেন মিরাজ। বোলিংয়ের আগে ব্যাটিংয়েও বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান মিরাজ। 8ম উইকেটে তাইজুলের সঙ্গে যোগ করেন 63 রান। 9ম উইকেটে তানজিম হাসান সাকিবের সাথে 96। তাতেই 400 রানের গন্ডি পার হয় টাইগাররা। শেষ ব্যাটার হিসেবে বিদায় নেয়ার আগে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পান এই অলরাউন্ডার। তাতে চট্টগ্রাম টেস্টে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। SM আশরাফ, এটিএন বাংলা। আগামী মে মাসে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে এই সিরিজে 3টি ওয়ানডে এবং 3টি টি20 ম্যাচ খেলার কথা ছিল। তবে আগামী বছর টি20 বিশ্বকাপ থাকায় 2 বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে বাড়তি 2টি টি20 ম্যাচ যোগ করা হয়েছে। আগামী 25 মে থেকে 3 জুন পর্যন্ত ফয়সালাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই বিপ্লব দমনে শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিচার কাজে বাধা দেয় আদালত অবমাননার আবেদন।
গণহত্যার বিচারের পরই সরকার নির্ধারিত সময় নির্বাচনে রাজি এনসিপি। যারা ফ্যাসিস্ট দলটির পুনর্বাসন চায় ভোটের আগে তাদেরও শাস্তি দাবি গণসংহতি আন্দোলনের। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। কাল নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা। নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়ার অঙ্গীকার। এবং কাশ্মীরে হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে মোদির সবুজ সংকেত। মোকাবেলার ঘোষণা পাকিস্তানের, 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণের আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।